নজর রাখবো অন্যান্য খবরে। ভোটমুখী পশ্চিমবঙ্গে কাল থেকে এসআইআর ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন, আর এসআইআর এর কাজ শেষ হবে 31 জানুয়ারি। 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকায় নিবিড় সংশোধন মঙ্গলবার থেকে চালু হচ্ছে পশ্চিমবঙ্গে। पिछले एसआईआर की मतदाता सूची से मैनुअल भी और तकनीकी तरीके से भी दोनों स्तरों पर मिलान का कार्य लगभग पूरा कर लिया गया है और इसके तैयारी के आधार पर अब चयनित राज्यों में एसआईआर का दूसरा चरण प्रारंभ किया जाएगा। याद रहे, एसआईआर का प्रमुख उद्देश्य है हर योग्य मतदाता को सूची में शामिल करना और अयोग्य को मतदाता सूची से हटाना। अब फेज 2 12 राज्यों में या संघ शासित प्रदेशों में आरंभ होने वाला है। নির্বাচন কমিশনের দাবি, কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় এবং একজনও অবৈধ ভোটার যেন ভোটার তালিকায় না থাকেন। माइग्रेशन के साथ साथ कई बार एक से जगह ज्यादा रजिस्टर होने वाले वोटर्स, डेथ होने के बाद भी उसका नाम न हटाया जाना, गलती से किसी भी विदेशी नागरिक का नाम मतदाता सूची में आ जाना, इन चारों कारणों की वजह से चुनाव आयोग ने निर्णय लिया कि पूरे देश में चरणबद्ध तरीके से एसआईआर कराया जाए। বুথ লেভেল অফিসাররা গণনা পত্র নিয়ে বাড়ি বাড়ি যাবেন, তথ্য পূরণ করতে হবে ভোটারদের। बीएलओज बूथ लेवल ऑफिसर्स एसआईआर की प्रमुख कड़ी होते हैं। कई बार एक बार जब बूथ लेवल ऑफिसर घर जाता है तो या तो कुछ मतदाता अवेलेबल नहीं होते या कहीं गए होते हैं, और या उनको मैचिंग या लिंकिंग करने में कोई समय लग रहा हो, तो ऐसे केस में बूथ लेवल ऑफिसर्स दूसरी बार भी जाएंगे और तीसरी बार भी जाएंगे। 3 बार हर बीएलओ हर घर जाएगा। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয় 2002 সালে। কমিশনের বক্তব্য, সেই 2002 সালের ভোটার তালিকায় কারো নাম না থাকলেও চিন্তা নেই, সেবারের তালিকায় তাদের মা বাবার কারো নাম থাকলে সেটাই প্রামাণ্য নথি হিসেবে বিবেচনা করা হবে। আধার কার্ডকেও নথি হিসেবে গ্রহণ করা হবে। आधार नंबर बिहार में भी ऑप्शनल तरीके से चुनाव आयोग ने लिया था और इस बार भी आधार नंबर लिया जाएगा। आपका नाम नहीं है 2002, 3 या 4 की मतदाता सूची में, तो आप अपने फादर, मदर या जो भी उस श्रेणी के जो रिलेटिव्स हैं उनके डिटेल भर सकते हैं, तो उससे भी ये मैचिंग सरल हो जाती है। 28 অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত বিএলওদের এসআইআর ট্রেনিং হবে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবেন বিএলওরা। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ওই দিন থেকে 8 জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্ট নিয়ে অভিযোগ জানানো যাবে। 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত এসআইআর নোটিশের শুনানি হবে। পশ্চিমবঙ্গে 7 ফেব্রুয়ারি ভোটার লিস্টের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। এসআইআরে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ এর নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীদের পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার। 1987 সালের 1 জুলাইয়ের আগে ভারত সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ এর যে কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া স্থায়ী বাসস্থানের শংসাপত্র, বনাঞ্চলের অধিকারের শংসাপত্র, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া ওবিসি, এসসি, এসটি বা অন্য জাতিগত শংসাপত্র, এনআরসি শংসাপত্র, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া বংশপঞ্জিকা, জমি অথবা বাড়ির দলিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই তালিকায় আধার কার্ডকেও যুক্ত করা হয়েছে। आधार नंबर बिहार में भी ऑप्शनल तरीके से चुनाव आयोग ने लिया था और इस बार भी आधार नंबर लिया जाएगा। শুধু পশ্চিমবঙ্গ নয়, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 12 জায়গায় মঙ্গলবার থেকে এসআইআর শুরু। নিউজ 18 বাংলা। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে চালু এসআইআর, আর এতে তরজা আরো তুঙ্গে। রাজ্য রাজনীতির হাওয়া গরম।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন মঙ্গলবার থেকে চালু পশ্চিমবঙ্গে। कल से एसआईआर शुरू होने वाला है। কমিশনের দাবি কোনো যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য এসআইআর। বিরোধীদের দাবি এসআইআর আসলে রাজনৈতিক উদ্দেশ্যে কমিশনকে কাজে লাগিয়ে বিজেপির চাল। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে, এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ ওর ভুয়া ভোট মৃত ভোট বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। ওরা বিভ্রান্তি তৈরি করছে, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। জেনুইন ভোটার বাদ যাবেন কেন? যত এসআইআর যা ভোটার তালিকা, সেই ভোটার তালিকার উপর দাঁড়িয়ে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে সেখানে শুরু হয় এসআইআর। তখনই সুর চড়ায় বিজেপি বিরোধীরা। তাদের অভিযোগ কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি যাতে বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়া যায়। এই তরজা চলছিলই। এরই মাঝে কমিশন জানিয়ে দেয় বিহারের পরে পশ্চিমবঙ্গে এসআইআর হবে। এদিন হলো সেই ঘোষণা। এতে তরজা আরো তুঙ্গে উঠেছে। বিজেপির নেতাকে বলতে হচ্ছে যে এসআইআর যারা বাদ যাবেন তারা আমরা পরে সিএ দিয়ে তুলে দেব। তার মানে ওনারাও বুঝতে পারছেন যে এসআইআর যে বাগের পিঠে ওনারা চেপে বসে যে মডেলে করার কথা ভেবেছেন, 1 কোটি কেন, ওনারা এই যে ওনাদের ভোটারও যাবে। এসআইআর হবে গোটা দেশে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল 12টি জায়গায় হবে এসআইআর। সেরকম এসআইআর হবে। যারা বলছিল এসআইআর করলে হাত কেটে দেবো, পা ভেঙে দেবো, আগুন ধরিয়ে দেবো, লন্ডভন্ড করে দেবো, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কিভাবে লন্ডভন্ড করবে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, প্রথম থেকেই এর বিরোধিতায় সরব তৃণমূল, যার জবাব হিসেবে কমিশনের হাতিয়ার সংবিধান। जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं है। संविधान के अंतर्गत सभी संवैधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं। राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी। मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी, वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है। कानून व्यवस्था की जो आपने बात की, वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है। যদি উদ্দেশ্য দেখা যায় জেনুইন ভোটারদের কাউকে বাদ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 1 লক্ষ কর্মী সমর্থক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে। এসআইআর ঘোষণার পরে এদিন হুগলিতে উল্লাস, বাজি ফাটায়, লাড্ডু বিলি করে পদ্ম শিবির। এসআইআর এর সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বিহারের এসআইআর এ জনস্বার্থের দিক থেকে কিছু নির্দেশ দিলেও তাতে বাধা দেয়নি। এসআইআর কে চ্যালেঞ্জ করে যাবতীয় মামলার শুনানি হওয়ার কথা 4 নভেম্বর। তার আগেই এদিন কমিশনের ঘোষণা, পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে মঙ্গলবার থেকে এসআইআর। নিউজ 18 বাংলা। কাল থেকে এসআইআর, অন্যদিকে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে কমিশন। রাজ্যের এসআইআর ঘোষণার পরই বৈঠকে কমিশন। আগামীকাল জেলা শাসকদের সঙ্গে বৈঠক, আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকাল জাতীয় নির্বাচন কমিশন এই জরুরি বৈঠক ডেকেছে। সকাল 10টা থেকে এই বৈঠক হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এই বৈঠকে ভার্চুয়ালি থাকবেন। রাজ্যের সব জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসকরাও ভার্চুয়ালি এই বৈঠক থাকবেন। মূলত রাজ্যের স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের প্রস্তুতি জেলায় জেলায় কতটা রয়েছে তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, আগামীকালকের এই বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এসআইআর ঘোষণা হওয়ার পরই দিল্লি জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে এই বৈঠকটি হবে, যেখানে মূলত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার মনীশ গার্গ এই বৈঠকে নেতৃত্ব দেবেন। এই রাজ্যের পাশাপাশি 11টি রাজ্যের প্রতিনিধিরাও বৈঠকে থাকবেন। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এ রাজ্যে নিয়ে বিশেষ করে আলোচনা হবে আগামীকালকের বৈঠকে। সকাল 10টা থেকে এই বৈঠক শুরু হবে। বেশ।
একদিনে 527 বদলি, রাজ্যে বিভিন্ন আধিকারিকদের নজিরবিহীন বদলি। WBCS IAS মিলিয়ে মোট 527 জন আধিকারিককে বদলি। 14 জেলা শাসককে বদলি রাজ্যের 50-এর বেশি IAS কে ট্রান্সফার করা হয়েছে। 151 BDO, 30 SDO কে বদলি নবান্নর। কেন্দ্রের 100 ধাক্কা, কেন্দ্রকে 100 দিনের কাজ চালু করতে হবে, হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। গত 18 জুন হাইকোর্ট নির্দেশ দেয় 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ চালু করতে হবে কেন্দ্রকে। আর এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সেখানে তারা জোর ধাক্কা খেল, কেন্দ্রের আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, গরিবের আয়ের বড় ভরসা। দুর্নীতির কারণ দেখিয়ে গত 3 বছর ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। জল গড়ায় কলকাতা হাইকোর্টে, তারপর সুপ্রিম কোর্ট। সোমবার ছিল শুনানি। কেন্দ্রকে 100 দিনের কাজ চালুর যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল সেটাই বহাল রাখল শীর্ষ আদালত। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা বলেন, কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার কারণ দেখছি না, কেন্দ্রের করা মামলা খারিজ করছি। কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে 1 আগস্ট থেকে 100 দিনের কাজের টাকা দিতে হবে, সেই SLP ডিসমিস করে দিয়েছে। 30 সেকেন্ডও টাইম নেই। সলিসিটর জেনারেল একটু চেষ্টা করছিল, কিন্তু কোন জজ কোনো কথাই শোনেনি। হাইকোর্টের জাজমেন্টটা কারেক্ট, ছোট্ট জাজমেন্ট, ভালো জাজমেন্ট। আপাতত 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে, কোনো আইনি বাধা রইল না। রাজ্য সরকারকে অবিলম্বে স্কিম তৈরি করে যারা দরখাস্ত করেছেন তাদের কাজ দিতে হবে। তবে মনরেগা পার্লামেন্টারি অ্যাক্ট তাকে কার্যকর করতে হবে। 100 দিনের কাজে টাকা দেয় না কেন্দ্র, এই নিয়ে প্রথমে মামলা হয় কলকাতা হাইকোর্টে। গত জুন মাসে হাইকোর্টের প্রধান বিচারপতি TS সিটগ্যানামের বেঞ্চ নির্দেশ দেয় 100 দিনের কাজের মতো উন্নয়নমূলক প্রকল্পকে অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যায় না। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা একটা রাজ্যে বন্ধ থাকুক, তা আদালত চায় না। কেন্দ্রকে আদালতের নির্দেশ, আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের প্রকল্প চালু করতে হবে। এর জন্য বিশেষ নিয়ন্ত্রণ বিধি চালু করতে হবে কেন্দ্রকে। বাংলাকে বঞ্চিত করেছে 100 দিনের কাজে। সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে 100 দিনের কাজ শুরু করার জন্য, যাতে শুরু করে কেন্দ্র সরকার, তার জন্য অনুরোধ জানাচ্ছি। আর কি বলবো, হ্যাঁ সুবিধা হবে। আমরা এনার্জিসের কাজ পাচ্ছিলাম না, সেই জন্য আমাদের সংসারে অশান্তি হচ্ছিল। আমরা বাইরে যাচ্ছিলাম বিদেশে খাটাখাটনির জন্য, কিন্তু এখন আমরা সুপ্রিম কোর্টের রায় পেয়ে আমাদের আবার এনার্জিসের কাজ পাবো। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সেখানেই তারা জোর ধাক্কা খেল, কারণ হাইকোর্টের নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত, খারিজ করে দিল কেন্দ্রের আবেদন। নিউজ 18 বাংলা।